ওকে, সবাইকে স্বাগত জানাচ্ছি আইসিটি ক্লাসে। তোমাদের সাথে অনেকদিন পরে দেখা হলো, মনে হয় কথা হচ্ছে আর কি, তাই না? কারণ গত জি স্যার, সপ্তাহে, আপনি তো ক্লাস হ্যাঁ, নেননি গত সপ্তাহে। গত সপ্তাহে তো ছুটি ছিল। আমি নেইনি, না ছুটি ছিল আর কি। জি স্যার, জি স্যার, তার আগের হ্যাঁ, বার। আগের বার ভিডিও রেকর্ড করে দিয়েছিলাম, আগের ক্লাস। ঠিক আছে, জি স্যার। তার মানে হচ্ছে তৃতীয় সপ্তাহে স্যার তোমাদের আসসালামু সাথে আমার আলাইকুম। সরাসরি ক্লাস হচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা হচ্ছে পর্ব হচ্ছে একটু শেয়ার দিচ্ছি আমি, দেখো একটু দেখা যাচ্ছে কিনা। হুম, স্যার ই কমার্স না? না, ই কমার্স শেষ হয়ে গেছে গত সপ্তাহে। আজকে পর্ব হচ্ছে, দেখো, কর্মক্ষেত্র আইসিটি। হ্যাঁ, কর্মক্ষেত্রে আইসিটি, গুড। হ্যাঁ, 34 উপস্থিতি আরো আছে ওয়েটিং রুমে। আমরা 30 সেকেন্ড সময় নেই, সবাইকে জয়েন করাই। হ্যাঁ, 35। তো আমরা দেখো এর আমি হচ্ছে ক্লাস শেষে তোমাদের 10 মিনিটের মধ্যে এটা আপলোড করব, এবং কোশ্চেন করা হয়ে আছে। তোমরা হচ্ছে এই এখনই একটু পরে পরীক্ষা দিবে আর কি, ক্লাস শেষে, যাতে আর কোনো সমস্যা না হয়। তো ওকে স্যার। বাংলাদেশে, দেখো, এখন এত লেট করে আসতেছে সবাই। বাংলাদেশে কর্মক্ষেত্রে আইসিটি, কর্মক্ষেত্র তো বুঝি আমরা, তাই না? যদিও তোমরা এখন কর্মক্ষেত্রে যাওনি, তবু কিন্তু জানো যে কর্মক্ষেত্রটা আসলে কি। যেখানে আমরা কাজ করি, অফিস, আদালত, যে যেই কাজ করি না কেন, সেটাকেই আমরা বলি কর্মক্ষেত্র। ওকে, তারপরে দেখো, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও এখন কর্মক্ষেত্রে আইসিটির বহুমুখী প্রভাব ও ব্যবহার লক্ষ্য করা যাচ্ছে। এই প্রভাব ও পরিসর ক্রমাগত বেড়ে চলেছে। কর্মক্ষেত্রে আইসিটির দুই ধরনের প্রভাব লক্ষ্য করা যায়। এখানে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আসে কিন্তু, যে আমরা আইসিটির যে প্রভাব কর্মক্ষেত্রে সেটা কয় ধরনের। মূলত হচ্ছে, প্রধানত হচ্ছে দুই ধরনের প্রভাব লক্ষ্য করা যায়। প্রথমটা হচ্ছে, দেখো, যে প্রচলিত কর্মক্ষেত্রগুলোতে আইসিটির প্রয়োগের ফলে কর্মদক্ষতা বৃদ্ধি এবং বাজার সম্প্রসারণ। আর অন্যদিকে আইসিটি নিজেই নতুন নতুন কর্মক্ষেত্র সৃষ্টি করেছে। খেয়াল করো তাহলে, প্রথমটা হচ্ছে প্রচলিত যে কর্মক্ষেত্রগুলো আছে। প্রচলিত কর্মক্ষেত্রগুলো বলতে আমরা কি বুঝি? ধরো আমি একটা অফিসে চাকরি করি, সেটা প্রচলিত একটা কর্মক্ষেত্র। অর্থাৎ আমার এখানে কিন্তু যদি এর আগে, সাপোজ আমরা যখন তোমাদের পরীক্ষা নিতাম, অনেক আগের কথা চিন্তা করো, তখন হাতে লিখে পরীক্ষা নিতাম, তাই না? আর এখন কি করি? তোমাদের জন্য কোশ্চেন করি, সেই কোশ্চেনটা কি প্রিন্ট করি। এই প্রিন্টটা করি কি দিয়ে? কম্পিউটার দিয়ে। আর কম্পিউটারে আমরা কি সফটওয়্যার ব্যবহার করি। তো এই যে দেখো, এখানে এই কর্মক্ষেত্রগুলোতে কিন্তু আইসিটির প্রয়োগ হচ্ছে। আর এখন কিন্তু হাতে লিখে যদি কোশ্চেন দেই, তাহলে কিন্তু সবাই মনে করবে স্যার অনেক পিছিয়ে আছে, তাই আছে না? এখন এই জন্য কি করতে হয়, যে কর্মক্ষেত্রে এখন আইসিটি, প্রত্যেকের আইসিটি সম্পর্কে একটা নলেজ থাকতে হয়। আর এই জন্যই কিন্তু এখন এই যে তোমাদের এই সাবজেক্টটা যে এখন ইনক্লুড করা হয়েছে কম্পালসারি হিসেবে, এটা কিন্তু আগে ছিল না। অনেক আজ থেকে ধরো 8-10 বছর আগে কিন্তু তোমাদের আইসিটি যারা পড়েছে ক্লাস 9 বা 10-এ, তাদের কিন্তু আইসিটি সাবজেক্ট ছিল না। এটা কেন করা হয়েছে? যাতে প্রত্যেকটা স্টুডেন্ট বা প্রত্যেকটা লোক কর্মক্ষেত্রে গিয়ে এর ধারণা যেন থাকে। আর না হলে কি হবে, সে পিছিয়ে যাবে। তাহলে এই প্রচলিত কর্মক্ষেত্রগুলোতেও আইসিটির প্রচুর ব্যবহার, মানে প্রয়োগ হচ্ছে। ফলে কি হচ্ছে, বাজার সম্প্রসারণ হচ্ছে। বাজার সম্প্রসারণটা কেমন হচ্ছে আমি বলি তোমাদের। ধরো ইমেইল করে আমরা, ধরো আমাদের এখানে একটা গার্মেন্টস সেক্টর আছে, গার্মেন্টস এর মালিক তুমি। তাহলে তোমাকে কি করতে হচ্ছে, বাইরে যারা আছে অন্য দেশে, তুমি এই ধরো এই গার্মেন্টস এর পণ্যগুলো যখন তুমি সাপ্লাই দিবা বা রপ্তানি করবা, তখন সেই ক্ষেত্রে কি হবে, ওদের সাথে যোগাযোগের মাধ্যম হিসেবে তুমি যদি আইসিটি প্রয়োগ করো, তাহলে সেই প্রয়োগটা ব্যাপক হারে হবে, এবং তুমি সহজেই কিন্তু তোমার বাজারটা অন্য কান্ট্রিতে সম্প্রসারণ করতে পারতেছো। এবং এমন আছে যে অন্য দেশের লোক বা অন্য দেশের মালিক আমাদের দেশে এসেও কিন্তু বিজনেস করতেছে। ঠিক আছে, এখন দেখো, আর অন্যদিকে আরেকটা দেখো, তাহলে সেকেন্ড প্রভাবটা হচ্ছে
আইসিটি নিজেই নতুন নতুন কর্মক্ষেত্র সৃষ্টি করছে। এটা আবার কি? এটা হচ্ছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা হচ্ছে যে ধরো অনেক বাংলাদেশে এখন অনেক এমপ্লয় আছে বা কর্মজীবী আছে যারা হচ্ছে আইসিটির উপরই তাদের কর্মক্ষেত্র, অর্থাৎ এই সেক্টরেই। ধরো নতুন নতুন সফটওয়্যার ডেভেলপ করতেছে, তারপরে ধরো ওয়েব পেজ ডেভেলপ করতেছে, তো এইগুলো করে কিন্তু আউটসোর্সিং করে অনেক টাকা ইনকাম করতেছে। তাহলে কি আইসিটিতে নিজে নিজেই কিন্তু একটা কর্মক্ষেত্র সৃষ্টি করেছে। ওকে, তারপরে দেখো প্রচলিত কর্মক্ষেত্র এবং পুরাতন ব্যবসা বাণিজ্যে আইসিটি ব্যবহারের ফলে কর্মীদের দক্ষতা, হ্যাঁ দেখো, কর্মীদের দক্ষতা, জবাবদিহিতা এবং স্বচ্ছতা বেড়েছে। অন্যদিকে এর ফলে সেবার মান উন্নত হয়েছে। বর্তমানে দেশের অধিকাংশ চাকরির ক্ষেত্রে আইসিটি ব্যবহারের সাধারণ দক্ষতা একটি প্রাথমিক যোগ্যতা হিসেবে ধরা হয়। দেখবা এখন কর্মক্ষেত্রে যখন কেউ চাকরির সার্কুলার হয়, তোমরা এখনো তো দেখো নাই কখনো, চাকরির সার্কুলারে কিন্তু লেখা থাকে অনেক সময় যে কম্পিউটারে এমএস ওয়ার্ড, ইমেল এগুলো পারদর্শী থাকলে তুমি এই চাকরিতে অ্যাপ্লাই, প্রাথমিক যোগ্যতা হিসেবে তুমি বিবেচিত হবা। আর যদি এগুলো না থাকে তাহলে কিন্তু এই চাকরিতে তুমি বিবেচিত হবা না। তাহলে কি বাধ্য করা হয়েছে, তাই না? ব্যাংক, বীমা থেকে শুরু করে বহুজাতিক কোম্পানি সরকারি দপ্তরে কাজ করার জন্য ওয়ার্ড প্রসেসর থেকে উপস্থাপনা সফটওয়্যার, ইন্টারনেট ব্রাউজিং থেকে ইমেইল, নানান ধরনের বিশ্লেষণী সফটওয়্যার ইত্যাদিতে দক্ষ হতে হয়। তাহলে দেখো তুমি যখন কোনো একটা অফিসে চাকরি করবা, তখন তোমার যদি এই আইসিটি নলেজ না থাকে আর অন্য সকল নলেজ থাকলেও তুমি কিন্তু তোমার কর্মদক্ষতায় অনেক পিছিয়ে যাবে, অন্যরা অনেক এগিয়ে থাকবে, সবসময় এগিয়ে থাকবে। এই জন্য কি করতে হবে, তোমার অন্যান্য কর্মক্ষেত্রে অন্য দক্ষতার পাশাপাশি এই আইসিটি নলেজটাও। আইসিটি নলেজ কেমন? যেমন স্বাভাবিকভাবে তুমি যখন কোনো উপস্থাপনা করতে যাবা, ধরো একটা মিটিং হচ্ছে, তো মিটিং এ তুমি কোনো কিছু উপস্থাপনা করবা, তাহলে সেই উপস্থাপনার জন্য তোমাকে সফটওয়্যার ব্যবহার করতে হবে। তাহলে এই সফটওয়্যারের ব্যবহার তুমি যদি না জানো তাহলে কিন্তু সেই উপস্থাপনাটা সুন্দর হবে না, অর্থাৎ প্রেজেন্টেশন যেটাকে আমরা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এত দেরি হলো কেন তোমার জয়েন করতে? স্যার আমি ভুল ক্লাসে ঢুকে গেছিলাম। ও আচ্ছা, ঠিক আছে। পাশাপাশি বিভিন্ন বিশেষায়িত সফটওয়্যার যেমন ব্যাংকিং সফটওয়্যার ব্যবহারেও পারদর্শিতা অর্জন করতে হয়। আচ্ছা, এখানে একটা ওয়ার্ড আছে, বিশেষায়িত সফটওয়্যার। এটা কি সবাই বুঝছো? বিশেষায়িত সফটওয়্যার গুলো কি আসলে? না অথই, স্যার, একবার বলবেন? আচ্ছা এটা কি নো বুঝিয়ে দিব? স্যার। ওকে, বিশেষায়িত জি স্যার, সফটওয়্যার বুঝিয়ে মানে দেন। হচ্ছে বিশেষ কাজের জন্য যে সফটওয়্যার তৈরি করা হয়। ধরো, বিশেষ কাজের জন্য। হ্যাঁ বিশেষ কাজের জন্য, অর্থাৎ ওই সফটওয়্যার দিয়ে ওই স্পেসিফিক কাজই হবে। বুঝাতে পারছি? যেমন ব্যাংকিং সফটওয়্যার, তাহলে এই ব্যাংকিং সফটওয়্যার দিয়ে শুধু ব্যাংকিং মানে রিলেটেড কাজই হবে, আর কোনো কাজ হবে না। ধরো তুমি এটিএম বুথে টাকা তুলতে গেছো, ওইখানে কিন্তু একটা সফটওয়্যার তো আছে, সেই সফটওয়্যার কিন্তু অন্য কাজে তুমি ব্যবহার করতে পারবা না। শুধুমাত্র স্পেসিফিক উদ্দেশ্যে, অর্থাৎ নির্দিষ্ট লক্ষ্যে যে সফটওয়্যার তৈরি করা হয় সেই সফটওয়্যারটাকে আমরা বলি বিশেষায়িত সফটওয়্যার। যেমন ব্যাংকিং সফটওয়্যার। তারপরে আছে দেখবা যখন তুমি যেমন পদ্মা সেতু বা যমুনা সেতু, তো এখন আছে পদ্মা সেতু হওয়ার পরে দেখবা ওইখানে একটা সফটওয়্যার বসাবে এই গাড়ির কন্ট্রোল করার জন্য, অর্থাৎ টোল বা ট্যাক্স আদায়ের জন্য। ট্যাক্স আদায়ের জন্য যে সফটওয়্যার ব্যবহার করা হবে সেটা কিন্তু বিশেষায়িত সফটওয়্যার হবে। বুঝতে পারছো বিষয়টা? তারপরে দেখো, এই যে তোমাদের কোভিড-19 যে নিবন্ধন হচ্ছে সুরক্ষা নামে একটা অ্যাপস দিয়ে, সেটা কিন্তু একটা বিশেষায়িত সফটওয়্যার। কারণ কি, ওই সফটওয়্যারটা তৈরি হয়েছে শুধুমাত্র এই ভ্যাকসিনের উদ্দেশ্যে। ভ্যাকসিন যারা নিবে আহ, তাদের নিবন্ধনের জন্য এই সফটওয়্যারটা তৈরি হয়েছে। তাহলে কি সবাই বুঝতে পেরেছো বিশেষায়িত সফটওয়্যার কি? অথই, জি স্যার। জি জি স্যার, বুঝতে স্যার, পেরেছি। স্যার বুঝছি। ওকে, জি তাহলে স্যার। একজনকে একটু ধরিয়ে দেখি। আফিয়া, আফিয়া জেবিন, উষা, তুমি কি শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, তুমি বলো তো জি স্যার। বিশেষায়িত সফটওয়্যার কি? যেই
যে সফটওয়্যারটি বিশেষ কাজে ব্যবহৃত হয় তাকে বলা হয় বিশেষায়িত সফটওয়্যার। সফটওয়্যার, হ্যাঁ। এখন তুমি কি এই ব্যাংকিং সফটওয়্যার, আমি যে কয়েকটা নাম বললাম বিশেষায়িত সফটওয়্যার, এই এর বাইরে তুমি কি আর কোনো বিশেষায়িত সফটওয়্যার দেখছো কখনো? যদি দেখে থাকো তাহলে একটা নাম জি স্যার, বলো তো। ভ্যাকসিন দেওয়ার জন্য যে এটা, সফটওয়্যার ব্যবহৃত হ্যাঁ, হয়। এটা তো আমি বললাম। অন্য আর কোন সফটওয়্যার তুমি বলো তো, দেখছো কিনা তোমার এক্সপিরিয়েন্সে? স্যার আমি বলবো। হ্যাঁ, বলো তো। নো স্যার। স্যার হ্যাঁ তো, উবার। এই তো গুড, ওভার, হ্যাঁ। ও খুবই ভাই, সুন্দর, হ্যাঁ হ্যাঁ, খুবই সুন্দর একটা এক্সাম্পল দিয়েছে। তাহলে ওভারটা কিন্তু তৈরি হয়েছে বিশেষ কাজের জন্য, এটা কিন্তু অন্য, তুমি লেখালেখির জন্য এটা ব্যবহার করতে পারবা না, ঠিক আছে? তাহলে বিশেষায়িত সফটওয়্যার সম্পর্কে আমরা সবাই একটু ভালো ধারণা পেলাম। এখন দেখো, অন্যদিকে আইসিটি নিজে একটি বড় আকারের কর্মবাজার সৃষ্টি করেছে। হার্ডওয়্যার, সফটওয়্যার থেকে শুরু করে ওয়েবসাইট নির্মাণ, রক্ষণাবেক্ষণ ইত্যাদি এখন নতুন নতুন দক্ষ কর্মীদের জন্য একটি বিরাট কর্মক্ষেত্র। কেবল দেশে নয়, আইসিটিতে দক্ষ কর্মীরা দেশের বাইরে কোনো প্রতিষ্ঠানে অথবা স্বতন্ত্রভাবে কাজ করতে পারে। এই কাজের একটি বড় অংশ দেশে বসেই সম্পন্ন করা যায়, আউটসোর্সিং, যেটাকে আমরা আউটসোর্সিং বলে থাকি। আউটসোর্সিং করে এখন অনেকেই বাংলাদেশের জন্য মূল্যবান বৈদেশিক মুদ্রা অর্জন করছে। স্যার, আউটসোর্সিং, হ্যাঁ বলো। হ্যাঁ বলো, আউটসোর্সিংটা কি আরেকবার একটু বলবেন? কোনটা? আউটসোর্সিং। হ্যাঁ হ্যাঁ, আউটসোর্সিং বলতেছি। ধরো বাইরের কান্ট্রিতে একটা অফিসিয়াল কাজে, যে অফিসিয়াল কাজে ডাটা এন্ট্রি দিতে হয়। ধরো লক্ষ লক্ষ ওদের ডাটা আছে, সেটা এন্ট্রি দিতে হয়, কিন্তু কর্মীর সংখ্যা কম। এটা আমি মনে করলাম দেশের বাহিরের একটা কোম্পানির, খেয়াল করো। তখন এরা কি করে, এই ডাটা এন্ট্রির কাজটা আমাদের বাংলাদেশিদের কাউকে দিয়ে দিল, যে আপনি বাংলাদেশে বসে বসেই আমার এই ডাটাটা এন্ট্রি দিয়ে দেন, ঠিক আছে? তখন সেটাই হবে আউটসোর্সিং, অর্থাৎ আমাদের এখানে বসে ওই অন্যের কাজ করে অনলাইনেই দিয়ে দেওয়াটাই হচ্ছে আমাদের আউটসোর্সিং। আমি কি বুঝাতে পারছি? জি অর্থাৎ স্যার, অন্য, মানে ধরো, জি একটা দেশে স্যার। বসে অন্য দেশের কাজ করে দেয় হ্যাঁ এরকম কিছু। হ্যাঁ হ্যাঁ, গুড, এইটা আউটসোর্সিং, অর্থাৎ যেটা অন্য দেশ থেকে করে নেওয়া হয় সেটা। তাছাড়া এটা তো একটা সিম্পল। ধরো তুমি যদি আইসিটি তে দক্ষ হও যে কোনো বিষয়ে, ধরো তুমি ইলাস্ট্রেটরের কাজ জানো, অর্থাৎ এই যে পেইন্টিং এর কাজ, তারপরে ধরো ফটোশপের কাজ, তারপরে ডাটা এন্ট্রির কাজ, তারপরে ধরো সফটওয়্যারের কাজ, ওয়েব ডেভেলপের কাজ, নেটওয়ার্কিং এর কাজ, সিকিউরিটির কাজ, অনেক ধরনের কাজ আছে, বুঝতে পারছো? তখন কি হয়, তুমি ওই যে কাজে দক্ষ, তুমি সেই কাজে অনেক আউটসোর্সিং আছে। এই আউটসোর্সিংটা, এখন তোমার প্রশ্ন হচ্ছে স্যার এগুলা আপনার পাওয়া যায় কিভাবে? তো এর জন্য একটা ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটে ধরো তুমি কি কাজে দক্ষ সেই কাজ উল্লেখ করে তুমি সেখানে একটা নিবন্ধন করবা। ওকে, তাহলে যে কাজ করে তারও নিবন্ধন থাকতে হয়, আর যে কাজ দেয় তারও নিবন্ধন ওখানে থাকতে হয়। তাহলে উভয়েই ওই অনলাইনেই এই কাজের ডিলিংসটা করে, যে আমার এই কাজ আপনি কেউ যদি করে দেন তাহলে $এত আমি দিব। তখন কি হয়, ওইখান থেকে তোমার ওই কাজটা নিয়ে নেওয়া হয়, নিয়ে তোমার বাসায় বসেই করে ওই অনলাইনেই তাদেরকে দিয়ে দেওয়া হয়, এবং তোমাকে টাকাটাও অনলাইনে পেমেন্ট করে দেয়। অর্থাৎ যে কাজ দিল তার সাথে তোমার কিন্তু সরাসরি কখনো দেখা হয়নি, বা বায়ার যেটাকে বলে, সরাসরি দেখা না হলেও তোমার টাকা কিন্তু তুমি পেয়ে যাচ্ছ, ঠিক আছে? এরকম কিন্তু বাংলাদেশের লক্ষ লক্ষ কর্মী কিন্তু আউটসোর্সিং করে বাংলাদেশের মানে জীবিকা নির্বাহ করতেছে, এবং বাংলাদেশের অনেক বৈদেশিক মুদ্রা অর্জন হচ্ছে। এটা তুমি যে কাজেই দক্ষ হও, ধরো তুমি যদি খালি লেখালেখিও ভালো পারো, ধরো একটা আর্টিকেল লেখো, তাহলে সেই আর্টিকেল, তোমার মধ্যে যদি সৃজনশীল থাকে তাহলে সেই আর্টিকেল লিখেও কিন্তু তুমি অনেক টাকা ইনকাম করতে পারবা, ঠিক আছে? তো এটা মেয়েদের জন্য, বিশেষ করে তোমাদের জন্য এই আউটসোর্সিং পেশাটা খুবই ভালো, কোনো বাইরে যেতে সেটা হবে না। ফ্রিল্যান্সিং এর মতো না? ফ্রিল্যান্সিং একটা, ওই যে ফ্রিল্যান্সিং বললা না, ফ্রিল্যান্সিং মানে হচ্ছে একটা, Upwork, freelance। হ্যাঁ আপওয়ার্ক, হ্যাঁ গুড, আপওয়ার্ক, ফ্রিল্যান্সিং, এগুলো হচ্ছে একটা আউটসোর্সিং এর ক্ষেত্র, অর্থাৎ তুমি বলতে পারো ওয়েবসাইট। তুমি ফ্রিল্যান্সিং এর যদি আচ্ছা স্যার, কোডিং কি? কোডিং, কোডিং হচ্ছে, ধরো আমি একটা সফটওয়্যার তৈরি করব, সেই সফটওয়্যারের লেখা, অর্থাৎ ইনস্ট্রাকশন যেটা, তো আমরা যখন ইন্টারমিডিয়েট অর্থাৎ এইচএসসি পড়বো তখন সেই কোডিং সম্পর্কে সরাসরি বাস্তবে আমরা
দেখতে পারবো। আচ্ছা, আমি একটা এক্সাম্পল এখনই দেখাই তোমাদের, একটু 5 মিনিট সময়ের মধ্যে। ধরো আমি একটা পেজ তৈরি করব, তার একটা দেখাই। দেখো, কোডিংটা তোমার এখন বুঝতে পারবা। স্যার আমি একটু আপনি দেখাই। কোডিং পারেন? হ্যাঁ, আমি এখন দেখাই, একটা ওয়েবসাইট তৈরি করে দেখাই তোমাদেরকে, দাঁড়াও। বাহ, মানে কি অ্যাপ তৈরি করা? স্যার হ্যাঁ, কোডিং অ্যাপস থেকে কি সফটওয়্যার অ্যাপ হ্যাঁ, বানানো অ্যাপস, যায়? হ্যাঁ হ্যাঁ, গুড, অ্যাপস তৈরি করা যায়। আমি একটু দেখাচ্ছি তোমাদের, হ্যাঁ, এখনই যেহেতু দেখতে যাচ্ছ। আমি দেখো স্ক্রিন শেয়ার দিচ্ছি। ধরো আমি একটা ওয়েবসাইট পেজ তৈরি করব। তাহলে ধরো এখানে একটা ফোল্ডার নিলাম, এই ফোল্ডারের মধ্যে আমি কোড তৈরি করব। ধরো দেখো এখানে, আচ্ছা, নোটপ্যাড ওপেন করতে হবে। দেখতে পাচ্ছ তোমরা? স্ক্রিনটা দেখতে স্যার পাচ্ছ? ফোনেও কি কোডিং করা যায়? হ্যাঁ, ফোনেও করা যায়, গুড, ফোনেও করা যায়। তোমরা যদি দেখতে চাও ফোনেও, আমি একটা তৈরি করে তোমাদেরকে দিব আর কি। নোটপ্যাড, স্যার PAD হবে। হুম, PAD জি স্যার, এবার ঠিক না, আছে। কিন্তু কিন্তু এমনি আসার কথা। হুম, এই যে চলে আসছে, দেখো। হ্যাঁ হ্যাঁ, এই যে নোটপ্যাডে আমি ধরো একটা লিখবো। দাঁড়াও, এখন এক মিনিট। HTML লিখবো, HTML, এই যে এগুলা স্যার আপনি লিখতেছি। সিএসএস পারেন? হ্যাঁ, আমি সবই পারি। HTML, আমি এইচটিএমএল কিছু কিছু শিখেছি। তাই, গুড। জি স্যার। বাহ, HTML তাহলে তো দারুণ। দেখো এই HTML মজা আছে, অনেক মজার একটা দেখাচ্ছি আমি একটু করে তোমরা। বডি, আমি ফরম্যাট আগে লিখতেছি, তারপরে স্ল্যাশ বডি, এগুলা কিন্তু কোডিং, হ্যাঁ। তারপরে এখানে দাও হেড, তারপরে আছে স্ল্যাশ হেড দাও। হ্যাঁ, এখন আমি এর মধ্যে যা লিখবো সেটা পেজের মধ্যে আসবে। ধরো আমি লিখলাম MD মনিরুল ইসলাম, আমার নামই লিখলাম, ইসলাম। তাহলে দেখো এইটাই আমার ওই ওয়েব পেজ আসবে। এখন এটাকে সেভ করতে হবে, সেভ অ্যাজ। দেখো আমি ডেস্কটপে সেভ করব, ওই ফোল্ডার তৈরি করছি সেখানে। তাহলে ডেস্কটপ, দেখো এই যে নিউ ফোল্ডার 2, এখানে ধরো সেভ করব। সেভ করতে গেলে ধরো মনির লিখলাম .html, এটা দিয়ে সেভ করলে এখানে দেখো সেভ হয়ে গেল। এই দেখো এটা চলে আসছে। তো এইটা আমি ওপেন করব এখন। এটা কিন্তু আমার একটা ওয়েব পেজ তৈরি হয়ে গেছে অলরেডি। স্যার এইচটিএমএল কি? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ধরো আমি গুগল ক্রোমো দিয়ে করবো, হ্যাঁ। দেখো এই যে পেজটা তৈরি হয়েছে, এখানে আসছে না MD মনিরুল ইসলাম। ধরো এখন এই পেজের কালার আমি চেঞ্জ করতে চাচ্ছি। ধরো এই কালারটা, তাহলে এখানে যদি আমি দেই BG কালার ইকুয়াল গ্রিন দিলাম, ডাবল কোটেশন, তারপরে গ্রিন, তাহলে দেখবা এই পেজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। সেভ, দেখো চেঞ্জ হয়েছে কালারটা। জি স্যার। স্যার আপনি কি এটা মিনিমাইজ করে রাখলেন? হ্যাঁ হ্যাঁ, জি ওটা স্যার। মিনিমাইজ করে রাখছি। এই দেখো, এই যে গ্রিন দিলাম। এখন এখানে যদি দেই, দেখো ধরো রেড, তাহলে এটা আবার সেভ, তাহলে দেখো এই পেজটা রেড হয়ে গেল। তো এই যে এইরকম করে কিন্তু এই কোডিং করে তোমার একটা পেজ তৈরি হয়, ঠিক আছে। ধরো আরো অনেক কিছু আছে, আমি এখন এটাকে মুভিং করাবো। তো মুভিং করার জন্য একটা ট্যাগ আছে, সেটাকে আমরা বলি মার্কো, মার্কো ট্যাগ।
তারপরে স্ল্যাশ MARQUEE। এখন দেখি এটা মুভিং হওয়ার কথা, যদি ভুল না হয় আর কি। কি মুভিং হচ্ছে লেখাটা, দেখো তো। জি স্যার। জি স্যার দেখো এই ডান দিক থেকে এদিকে চলে যাচ্ছে লেখাটা। তো তোমরা যে সংবাদে দেখো না, ওই রকম চলে যাচ্ছে, নিচ থেকে স্ক্রলিং হচ্ছে। বুঝতে পারছো? তো এরকম কোডিং করে করে কিন্তু একটা ওয়েব পেজ তৈরি হয়। একটা ওয়েব পেজ তৈরি করতে অনেক লাইন লিখতে হয়। এই দেখো চলে যাচ্ছে, ছবি অ্যাড করা যায়। তারপরে ধরো আমি এই লেখাটা অনেক বড় করতে চাই, ছোট বড় করতে চাই, তাহলে সেই ছোট বড় করা যাবে ধরো এরকম দিয়ে। ধরো আবার আমি এখানে লিখলাম। এর জন্য ট্যাগ ব্যবহার করতে হয়, H1 ট্যাগটা। তারপরে ধরো আরো আছে স্ল্যাশ H1। ঠিক আছে? এটা তোমরা যদি কেউ শিখতে চাও, তাহলে আমি এই ক্লাসের যদি সময় পাই 5 মিনিটের মধ্যে আমি কি করতে পারি আর কি, তোমাদের দেখাতে পারবো। এটা যদিও সিলেবাসের বাহিরের পড়া। ঠিক আছে, দেখো নিচে চলে আসছে। আচ্ছা, এখানে সেটিং। দেখো লেখাটা বড় হয়ে গেছে না? জি স্যার দেখো স্যার। দুইটাই জি স্যার লেখাটা দেখো বড় হয়ে গেছে। স্যার আরো বড় করতে হলে কি করব? তখন সিএসএস ফন্ট ট্যাগ ব্যবহার করতে হবে। তখন এর অনেক বড় করা যাবে, ফন্ট ট্যাগ দিয়ে বড় করা যাবে। আরেকটা ট্যাগ আছে স্যার ফন্ট। এই কোডিং গুলো আমরা কোথায় পাবো, মানে আরো শেখার জন্য বিভিন্ন? তুমি ইন্টারনেট থেকে ইউটিউবে research করতে টিউটোরিয়াল পারো। আছে, দেখতে পারো। হ্যাঁ ইউটিউবে আছে। এই ইউটিউবে তো এটাই। তারপরে সি প্রোগ্রামিং আছে, সফটওয়্যার যেগুলো তৈরি করতে হয়, সেই সফটওয়্যার তৈরির জন্য ধরো সি প্রোগ্রামিং শিখতে হয়। তোমাদের ইন্টারমিডিয়েট আছে এটা। তোমরা যখন এইচএসসি পড়বা তখন সেটা আমরা পড়াবো আর কি, তখন আমি ক্লাস নিবো আর কি। তোমাদের বড় স্যার আপুদের পড়াচ্ছি। হ্যাঁ বলো। স্যার কম্পিউটার তো আর সবার কাছে নেই, কিন্তু ফোন তো সবার কাছে আছে। তো স্যার হ্যাঁ 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 ফোনে কিভাবে এসব করব ওইটা একটু দেখান। আচ্ছা, ফোনে তাহলে তোমাদেরকে আমি আলাদা একটা সময় আমার ফোন থেকে তোমাদের সরাসরি যদি দেখাতে পারি সেটা ভালো হবে। এখন তো আমি ল্যাপটপে জয়েন করাইছি তোমাদের। তোমাদের জয়েন করতে হবে তাহলে আমার ফোনে, তাহলে আমি ফোন থেকে সরাসরি প্লে স্টোর গিয়ে কিভাবে ওই অ্যাপসটা নামাতে হবে এবং ফোন থেকে করতে হবে সেটা আমি দেখাতে পারবো। এর জন্য তাহলে তোমরা যদি আমাকে এক্সট্রা সময় দাও ক্লাসের বাহিরে, তাহলে তোমাদের সেটা শিখাতে পারবো। তাহলে ওকে স্যার, আমরা শিখবো। তাহলে তোমরা হচ্ছে যদি ইয়েস স্যার, একদিন এক্সট্রা ক্লাস কোডিং নিয়ে এই রাখেন প্লিজ। সপ্তাহে, আচ্ছা তাহলে কবে করা যায় তোমরা বলো। স্যার বৃহস্পতিবারে। বৃহস্পতিবার, হ্যাঁ গুড। বৃহস্পতিবার কয়টায়? স্যার এই টাইমিং। এই সেই টাইমে না, টাইমে। 12টা? টাইমে না, No, স্যার, স্যার, 11টার দিকে। আর 10টা 10টা বা 11টায়। এগারোটা। 11টা আমি বলি একেবারে ঠিক হচ্ছে 10:30। ঠিক আছে, ওকে আমি আমি স্যার। তোমাদের গ্রুপে মেসেজ দিব ওকে স্যার। ওই সময় থেকে। ওকে, তাহলে আমি এটা স্টপ করতেছি। হ্যাঁ শেয়ারটা। স্যার আমরা কি তখন জুমে হ্যাঁ কি? জুমে দেখতে পারবা, এই জুমে এইভাবেই জয়েন করবা। আমি শুধু মোবাইলে ওপেন করব। বুঝাতে পারছি? আমি মোবাইলে জয়েন করাবো তোমাদেরকে, তোমরা এইভাবেই জয়েন করবা। ওকে স্যার। কোনো সমস্যা নেই, ঠিক আছে? ওকে স্যার। Thank you। তাহলে এখন আমরা আগের পেজে ফিরে আসি। দেখো মানুষ সমাজবদ্ধ জীব। হ্যাঁ, মানুষ ওইখানে। সমাজবদ্ধ এইখানে না, আউটসোর্সিং করে এখন অনেকেই বাংলাদেশের জন্য মূল্যবান বৈদেশিক মুদ্রা অর্জন করছে। এই পর্যন্ত পড়াইছি। এখন দেখো সামাজিক যোগাযোগ ও আইসিটি। মানুষ সমাজবদ্ধ জীব, সমাজে চলাফেরা ও বিকাশের জন্য মানুষে যোগাযোগ প্রয়োজন। তবে এখন আইসিটিতে সামাজিক যোগাযোগ বলতে নেটওয়ার্কের মাধ্যমে মানুষে মিথস্ক্রিয়াকেই বোঝায়। মিথস্ক্রিয়া বুঝছো বিষয়টা? মানে ওই যে হ্যাঁ, একসাথে আমরা যেমন একসাথে একে অন্যের মনের ভাব শেয়ার করি একসাথে হলে, তো ঠিক এইখানে কিন্তু একসাথে হয় না, এটা নেটওয়ার্কের মাধ্যমেই কিন্তু এই মিথস্ক্রিয়াটা হয় আর কি। অর্থাৎ তুমি তোমার বান্ধবী 3-4 জন বান্ধবী থাকলে মানে একে স্যার অন্যের সাথে নেটওয়ার্কের মাধ্যমে মনের ভাব প্রকাশ করে হ্যাঁ কি মিথস্ক্রিয়া বলে? হ্যাঁ 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 গুড, এটাই।
এর অর্থ হলো তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে মানুষ যোগাযোগ ও তার ভাব প্রকাশের জন্য যা কিছু সৃষ্টি বিনিময় কিংবা আদান প্রদান করে তাই সামাজিক যোগাযোগ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকাশের ফলে বর্তমানে এই যোগাযোগ হয়ে পড়েছে সহজ, সাশ্রয়ী এবং অনেক ক্ষেত্রে নিরাপদ। ইন্টারনেটের ব্যবহার, ইমেইল, মোবাইল ফোন, মেসেজিং সিস্টেম, ব্লগিং এবং সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম সমূহ ব্যবহার করে বর্তমানে আইসিটি ভিত্তিক সামাজিক যোগাযোগ অনেকাংশে সহজ। ইন্টারনেটে গড়ে উঠছে অনেক প্ল্যাটফর্ম যা সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে পরিচিত। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় দুটি মাধ্যম হলো ফেসবুক ও টুইটার। ঠিক আছে, আমরা যখন ইউনিভার্সিটিতে পড়ি তখন আরেকটা সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল, এখন আছে কিনা আমার জানা নেই, হাই ফাইভ নামটা ছিল, কি হাই ফাইভ, অর্থাৎ ফেসবুকেরও আগে সেটা। তো আমি ফেসবুক চালু হয় হচ্ছে 2004 সালে, দেখো। আর আমি ফেসবুক ইউজ করি, আমি যখন ইউনিভার্সিটিতে জয়েন করি বা পড়ি 2005 সালে, তখন আমরা ফেসবুক ব্যবহার করতাম। তখন কিন্তু লাখে ধরো 5 থেকে 7 জন বা 10 জন এরকম লোক এই ফেসবুক ব্যবহার করত। তখন আমরা ব্যবহার করে ভালো লাগতো, এখন যেটা এতটা ভালো লাগে না। কারণ তখন যারা ফেসবুক ব্যবহার করতো ওখানে কিছু নিয়ম নীতি ছিল, ঠিক আছে, মানে খুব ভালো ছিল নিয়ম কাটা। তো এখন আসলে আমি কম ব্যবহার করি, মানে খুবই কম ব্যবহার করি। তো তখন ব্যবহার করতাম, অনেক ভালো লাগতো। এখন দেখো ফেসবুক, তাহলে সবচেয়ে জনপ্রিয় যোগাযোগ মাধ্যম কোনটি প্রশ্ন যদি আসে? ফেসবুক ফেসবুক। ফেসবুক ও টুইটার। হ্যাঁ, টুইটার, কিন্তু সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে ফেসবুক, এটা মনে রাখবা। এখন দেখো, ফেসবুক সামাজিক যোগাযোগ ব্যবস্থা একটি ওয়েবসাইট। 2004 সালের 4 ফেব্রুয়ারি মার্ক জুকারবার্গ তার অন্য বন্ধুদের সঙ্গে নিয়ে এটি চালু করেন। তাহলে এই সালটা মনে রাখতে হবে, 2004 সাল 4 ফেব্রুয়ারি। বিনামূল্যে যে কেউ ফেসবুকের সদস্য হতে পারে। ব্যবহারকারীগণ বন্ধু সংযোজন, বার্তা প্রেরণ এবং তাদের ব্যক্তিগত তথ্যাবলী প্রকাশ, আদান প্রদান ও হালনাগাদ করতে পারেন। এছাড়া এতে অডিও ও ভিডিও প্রকাশ করা যায়। ফেসবুকে যে কোনো প্রতিষ্ঠান তাদের নিজস্ব পেজ যেমন খুলতে পারে, তেমনি সমমনা বন্ধুরা মিলে চালু করতে পারে কোনো গ্রুপ। যেমন আমরা একটা গ্রুপ চালু করেছি তোমাদের জন্য, ঠিক আছে, এটা হচ্ছে গ্রুপ। আর পেজ হচ্ছে যারা অনেকে ব্যবসা করে, দেখবো অনলাইন বিজনেস করে, অনেক পেজ আসে, তারা নিজেরাই পেজ তৈরি করতে পারে। তারপরে এখানে দেখো, এটা একটা ওয়েবসাইট statistica.com এর রিপোর্ট মার্চ 2015 অনুযায়ী বিশ্বে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা 1415 মিলিয়ন। আমাদের বইতে জুলাই সেপ্টেম্বর 2018 অনুযায়ী লেখা আছে। হ্যাঁ, কত আছে ওখানে? ওটা কত আছে? জুলাই সেপ্টেম্বর 2018। হ্যাঁ হ্যাঁ, কত মিলিয়ন আছে? স্যার 2.7 2.7 বিলিয়ন। আমাদের আছে 2.7 বিলিয়ন। বিলিয়ন? আচ্ছা জি স্যার, স্যার। বিলিয়ন। আচ্ছা, জি স্যার, ঠিক আছে, বিলিয়ন। ঠিক আছে, সমস্যা নেই, বেড়ে গেছে এবার। বেড়ে গেছে, হ্যাঁ। তারপরে দেখো টুইটার। টুইটারও একটি সামাজিক যোগাযোগ ব্যবস্থা, তবে ফেসবুকের সঙ্গে এর একটি পার্থক্য রয়েছে। টুইটার সম্পর্কে তোমাদের কোনো আইডিয়া আছে? টুইটার তো তোমরা জি ব্যবহার স্যার, করো আমার না? টুইটার অ্যাকাউন্ট আছে। আছে না? স্যার আমারও। আচ্ছা, গুড। স্যার, আমার এটিতে একটা প্রশ্ন আছে স্যার। হ্যাঁ, বলো বলো। স্যার, হুম, ফেসবুকে তো অনেকে নিজের পেজ খুলে বিজনেস করে, তো স্যার হ্যাঁ ওইটাও কি ই কমার্সের হ্যাঁ হ্যাঁ, অন্তর্ভুক্ত? অবশ্যই ই কমার্সের অন্তর্ভুক্ত, ওইটাও ই কমার্সের অন্তর্ভুক্ত। অর্থাৎ তো স্যার, তুমি অনলাইনে যদি কোনো বিজনেস করো সেটাই ই কমার্সের মধ্যে পড়বে, ঠিক আছে। স্যার, আমার ফেসবুক আর টুইটারের বাইরে জুম নিয়ে একটা কোশ্চেন আছে। হ্যাঁ, জুম নিয়ে, হ্যাঁ বলো। স্যার, জুমে কি শুধু হোস্টই তার স্ক্রিন শেয়ার করতে পারবে? হোস্ট যদি অন্যকে অনুমতি দেয় তাহলে সেও শেয়ার করতে পারবে। ও, ওকে স্যার। বুঝতে পারছি? হোস্ট যদি অন্যকে, হ্যাঁ ধরো আমি স্যার। যদি তোমাকে অনুমতি দেই, এখান থেকে অনুমতি দেওয়া যাবে, অর্থাৎ তোমাকে আমি হোস্ট বানিয়ে দিতে পারবো এখান থেকে, তাহলে তখন তুমি শেয়ার করতে পারবে সবকিছু। বুঝতে পারছো অথয়? ওকে স্যার। ওকে, হ্যাঁ স্যার। তাহলে দেখো, এটিতে ব্যবহারকারীদের সর্বোচ্চ 140 ক্যারেক্টারের মধ্যে তাদের মনোভাব প্রকাশ করে ও আদান প্রদান করতে পারে। তার মানে টুইট মানে ছোট একটা মেসেজ, সহজ কথা, যেটা 140 ক্যারেক্টার, 140 ক্যারেক্টারে দেখা যাচ্ছে অনেক সময় 14টা ওয়ার্ড করে থাকলে 10 থেকে 15টা ওয়ার্ডের একটা মেসেজ তুমি সেখানে দিতে পারবা, ঠিক আছে। এই জন্য এটিকে মাইক্রো ব্লগিং এর একটি ওয়েবসাইটও বলা যায়। হ্যাঁ বলো। তো মাইক্রো ব্লগিং কি?
মাইক্রো ব্লগিং মানে ব্লগিং, বুঝছো তো? ব্লগিং মানে তোমার মনের ভাব যত বড়ই হোক সেটা প্রকাশ করা অনলাইনে, সেটা হচ্ছে তাদেরকে বলা হয় ব্লগার। অর্থাৎ ওপেনলি মতবাদ সবার মধ্যে দিয়ে দেওয়া। এখন সেই এইরকমই একটা, সেটাকে মাইক্রো, মাইক্রো মানে ছোট, তাহলে এটা কি ছোট একটা ব্লগিং সাইটও বলা যায়। অর্থাৎ ছোট মানে করে স্যার তুমি ছোট মনের ভাবটা, পরিসরে যখন হ্যাঁ হ্যাঁ ব্লগিং হ্যাঁ, করে তখন সেটাকে তখন মাইক্রো ব্লগিং মাইক্রো বলে। ব্লগিং, হ্যাঁ গুড, এই তো বুঝতে পারছি। স্যার তারপরে ওয়েবসাইট আর ব্লগ কি এক? ওয়েবসাইট আর ব্লগ না, এক না। ওয়েবসাইট হচ্ছে অনেক বিশাল একটা বিষয়, সেখানে অনেক কিছু থাকতে পারে। আর ব্লগ বলা হয় তাদেরই, ধরো স্পেসিফিক তুমি একটা ব্লগার, মানে তোমার মনোভাবটাই তুমি তোমার ওয়েবসাইটে শেয়ার করতে, ধরো। মানে স্যার ব্লগে শুধুমাত্র নিজের মতবাদটাই প্রকাশ করা হ্যাঁ হয়, হ্যাঁ হ্যাঁ, স্যার মতবাদ। কিছু। যেমন তুমি কি করতে পারো, ফেসবুকের বড় একটা স্ট্যাটাস দিতে পারো। তুমি যখন বড় স্ট্যাটাস দিবা তখন তুমি একটা ব্লগার। আমি কি বুঝাতে পারছি? অর্থাৎ ব্লগার হচ্ছে ব্যক্তি কেন্দ্রিক, আর ওয়েবসাইট কিন্তু ব্যক্তি কেন্দ্রিক না। তাহলে দেখো, এখন 140 অক্ষরের এই বার্তাকে বলা হয় টুইট। এখানে একটা কোশ্চেন আসে কিন্তু, যে টুইট কি? তাহলে টুইটটা কি হবে? 140 ওয়ার্ডের একটা বার্তা, অর্থাৎ ছোট, 10 থেকে 15 ওয়ার্ড হবে, আর অক্ষর হচ্ছে 140টি। তারপরে দেখো, টুইটারের সদস্যদের টুইট বার্তাগুলো তাদের প্রোফাইল পাতায় দেখা যায়। টুইটারের সদস্যরা অন্য সদস্যদের টুইট পড়ার জন্য সেই সদস্যকে অনুসরণ বা ফলো করতে পারেন। কোন সদস্যকে যারা অনুসরণ করে তাদেরকে বলা হয় ফলোয়ার বা অনুসারী। ঠিক আছে? স্যার টুইটারে কি শুধু বার্তায় প্রেরণ করা হয়, কোনো ছবি, হুম। ভিডিও, অডিও এগুলো প্রেরণ করা না হয় না? না না না, ছবিও শুধু দেওয়া হয়। এগুলো ছবি, জানি। ছবি দেওয়া হ্যাঁ, হয়, ছবি থাকে, প্রোফাইলে ছবি থাকে, কিন্তু আর লিঙ্কও স্যার ছোট পাঠানো ছোট যায়। ভিডিও ক্লিপ দেওয়া হয়, বড় কোনো ছোট, ভিডিও দেওয়া যায় না। হ্যাঁ একেবারে ছোট, সহজ কথা, ছোট আকারে বার্তা। এটা কিন্তু আবার যারা বিখ্যাত বিখ্যাত লোক, তারা কিন্তু এই টুইটারে বেশি ইউজ করে ফেসবুকের চেয়ে, জানো তো? মানে সহজ, জি আর স্যার। ইনস্টাগ্রাম। হ্যাঁ আর স্যার ইনস্টাগ্রাম? ওটা বেশি ইউজ হয় না, ইনস্টাগ্রাম। ওটা সবাই হ্যাঁ হ্যাঁ, ওটা। আর এই টুইটার কিন্তু ওই যে যারা ভিআইপি পার্সন তারা এই টুইটার ইউজ করে আর কি, সিকিউরিটি ভালো টুইটারে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের সময় আছে 2 মিনিট। স্যার আজকে কি পরীক্ষা হবে? হ্যাঁ আজকে পরীক্ষা পরীক্ষা হবে? হবে। হ্যাঁ পরীক্ষা হবে তোমাদের, হচ্ছে এই যে 10 মিনিটের মধ্যে আমি আপলোড দেব। জাস্ট 10 মিনিটের পরেই তোমরা এই পরীক্ষাটা দিতে পারবা। কোশ্চেন আমার করা হয়ে আছে, লিংক করা হয়েছে, সবই হয়েছে। পরীক্ষাটা কি আজকেই দেওয়া লাগবে? আজকে দাও, না হলে পর কালকেও দিতে পারবা, কোনো সমস্যা নাই, কিন্তু আজকে দিয়ে স্যার রাখলে। এখন কিসে দিব? এখন আগে যেভাবে এখন পরীক্ষা কিসে দিত দিব পরীক্ষাটা? ইউটিউবে ডিসক্রিপশন ইউটিউবে বক্সে আমি গিয়ে এখন সেভাবে দিবা। তোমাদের লেকচারটা আপলোড করব। খেয়াল করো, লেকচারটা আপলোড করার সাথে সাথে ডেসক্রিপশন বক্সে তোমার পরীক্ষার পরীক্ষার যে লিংক সেটা পেয়ে যাবে। ঠিক আছে? স্যার পরীক্ষাটা কিভাবে দিব? পরীক্ষা হচ্ছে ওই যে তুলনাহীনা, তুমি একটু সবাইকে একটু বলে দিও কিভাবে দিতে হয়। আজকে কি কেউ নতুন পরীক্ষা দিবা? এর আগের পরীক্ষাগুলো কি দিয়েছো সবাই? স্যার এখনই কি বলে দেব? স্যার, গ্রুপে আমি তো বললে আগের অনেকে বুঝতে পারে না। দেইনি। আচ্ছা, যারা না বুঝেছো তারা হচ্ছে, তোমরা হচ্ছে করবা, স্ক্রিনশট দিয়ে শেয়ার করবা কিভাবে দিবা এইটা। ঠিক আছে? খুবই সময় কম। আর তারপরেও যদি কেউ না দিতে পারো তাহলে আমাকে নক দিবা। ঠিক কেউ আছে? একজন স্ক্রিন রেকর্ড করে কিভাবে পরীক্ষা দিতে হয় ওটা একটু গ্রুপে ছেড়ে দিও, ছেড়ে তাহলেই দিও, হবে। হ্যাঁ হ্যাঁ স্ক্রিন হ্যাঁ। রেকর্ড অনেকবার পাঠানো হয়েছে। আচ্ছা, আই আবার তুলনা, পাঠাও, আবার পাঠাও। আর এক মিনিট, আরেকবার আমি একটা কাইন্ডলি কথা আরেকবার বলতে পাঠিয়ে চাই। দিন। হ্যাঁ বলো বলো। বলো। স্যার, আমাদের ক্লাসের একটা মেয়ে আছে রাফিয়া চৌধুরী ওর নাম, স্যার ওই না আমাদের গ্রুপে অ্যাড হতে পারতেছে না। তো ওই মেবি তুলনাকে বলেছে, বাট ও তুলনা মেবি আচ্ছা খেয়াল করে। আচ্ছা আচ্ছা, স্যার ওকে তুলনা বলে তুমি, আমাকে বলেছে, আমি দেখিনি তো। হ্যাঁ ওই তোমাকে আচ্ছা বলেছে। আচ্ছা, তুমি কোন করে গ্রুপে? দিও ওকে। সবগুলো গ্রুপেই অ্যাড করব? হ্যাঁ না, সবগুলো গ্রুপ, ফুল গ্রুপে। আর্টস কমার্স কিসে স্যার ও? আমাদের কয়টা গ্রুপ খোলা সায়েন্স হয়েছে? আছে মেবি। সায়েন্সে করো, 3টা আচ্ছা গ্রুপ আছে তোমাদের। তাহলে তোমরা ভালো থাকবা, টাইম শেষ। ঠিক আছে? যে কোনো সময় কেটে যেতে পারে। ঠিক আছে? তাহলে কেটে গেলে তোমরা